হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডি একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি ক্লাস 11-এর কর্মা যে গল্পটা রয়েছে সেই স্টোরিটা আমি আলোচনা করব, রিটেন বাই খুশওয়ান্ত সিং। ওকে, তো এই যে কর্মা গল্পটা, আশা রাখছি তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের কোনো সমস্যা আর থাকবে না। সেই গল্পটাতে আমি বেঙ্গলি মিনিং সহ আমি পুরো গল্পটা অ্যানালিসিস করব এই একটা ভিডিওতে। সেই জন্য আমি আশা রাখছি তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না এই গল্পটা সম্পর্কে। ওকে, কর্মা, এই যে তোমরা কর্মা দেখছো, যেটাকে যদি আমরা বেঙ্গলি মিনিং করি তাহলে এটার বাংলা মিনিং কী হবে? বাংলা মিনিং হবে কর্ম। ঠিক আছে, কর্ম মানে কি? কর্ম মানে হচ্ছে কাজ। অর্থাৎ অ্যাকর্ডিং টু গীতা যদি বলি, অর্থাৎ গীতার মতে কর্মই ধর্ম বলা হয়, অর্থাৎ যার যেমন কর্ম তার তেমন ফল। ঠিক আছে, অর্থাৎ ফল নির্ভর করে কর্মের ওপরে। তো এখানেও সেই সেন্সে, অর্থাৎ গীতার সেই সেন্সেই কিন্তু এখানে যেন আমরা নামকরণটা খুঁজে পাই। ওকে, অর্থাৎ দ্য টাইটেল অফ দ্য স্টোরি এটাই কিন্তু বলছে যে কর্ম, অর্থাৎ কারো কর্মের যে ফল সেটা এখানে দেখানো হচ্ছে। রিটেন বাই খুশওয়ান্ত সিং। খুশওয়ান্ত সিং হচ্ছেন একজন ভারতীয় লেখক। ঠিক আছে, তার এই যে গল্পটা, এই গল্পটা পাবলিশড হয়েছিল কবে? এই গল্পটা পাবলিশড হয়েছিল 1989। ওকে, ফার্স্ট এই যে গল্পটা আমরা পড়ব, এই গল্প কর্মার ক্যারেক্টার্সগুলো আমরা প্রথমে দেখে নেব। ক্যারেক্টার্সগুলো রয়েছে প্রথমে স্যার মোহনলাল, যিনি মেন ফিগার এই গল্পের প্রধান ক্যারেক্টার্স। অ্যান্ড অ্যারোজেন মিডল ইস্ট ইন্ডিয়ান, অর্থাৎ একজন অহংকারী মধ্যবয়সী একজন ভারতীয় ভদ্রলোক। তার সঙ্গে রয়েছে লক্ষ্মী ওয়াজ লেডিলাল, অর্থাৎ মোহনলালের স্ত্রী হচ্ছেন লক্ষ্মী। অ্যান অর্ডিনারি ইন্ডিয়ান ওম্যান ছিলেন তিনি কিন্তু, অর্থাৎ একটা সাধারণ ভারতীয় মহিলা। তারপরে আরেকটা ক্যারেক্টার রয়েছে বেয়ারার মানে হচ্ছে বেয়ারা। ঠিক আছে, বেয়ারা কি? যে সার্ভ করে খাবার দাবার পানীয় এগুলো যে সার্ভ করে তাকে বলা হয় বেয়ারা। তো তিনি রয়েছেন। আর একটা রয়েছেন হচ্ছে এই পর্টার, মানে একটা কুলি এই গল্পের মধ্যে ক্যারেক্টার। আরও দুটো ক্যারেক্টার রয়েছে, বিল অ্যান্ড জিমি, টু ব্রিটিশ সোলজার্স, অর্থাৎ দুটো ব্রিটিশ সৈনিক, জিম আর হচ্ছে বিল। এই টোটাল হচ্ছে আমাদের এখানে ক্যারেক্টার, অর্থাৎ এই যে গল্পটা, এই গল্পের ক্যারেক্টার হচ্ছে এই কয়েকটা। ঠিক আছে, এইবার আমরা আলোচনা করব খুশওয়ান্ত সিং সম্পর্কে এবং তার গল্পটা সম্পর্কে। ঠিক আছে, অর্থাৎ পুরো গল্পটার অ্যানালিসিস এবং বেঙ্গলি মিনিং সব আলোচনা করব এই একটা ভিডিওতে। ওকে, সেই জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এইবার তোমরা টেক্সটটা দেখো। টেক্সটটা আলোচনা করছি কর্মা, রিটেন বাই খুশওয়ান্ত সিং, সেটা আমি আগেই বলেছি। এইবার দেখো খুশওয়ান্ত সিং সম্পর্কে আমরা একটু দেখে নেব। খুশওয়ান্ত সিং, ওকে, খুশওয়ান্ত সিং 1915 টু 2014, অর্থাৎ 1915 থেকে 2014 পর্যন্ত তাই তিনি জীবিত ছিলেন। হ্যাজ ওন দ্য ফেম অ্যাজ এ জার্নালিস্ট। ওকে, অর্থাৎ তিনি সুখ্যাতি অর্জন করেছিলেন বা বিখ্যাত ছিলেন কি জন্য? একজন সাংবাদিক হিসেবে, জার্নালিস্ট হিসেবে। অ্যাজ ওয়েল অ্যাজ ফিকশন রাইটার্স, এমনকি তিনি কল্পবিজ্ঞানও কিন্তু লিখতেন। ঠিক আছে, সেই হিসেবেও তিনি বিখ্যাত ছিলেন। উইথ মেলাইজ টু ওয়ার্ডস ওয়ান অ্যান্ড অল ওয়াজ আ ভেরি পপুলার উইকলি নিউজ পেপার কলাম পেন্ড বাই হিম, অর্থাৎ নিউজ পেপারের একটা কলাম ছিল। ঠিক আছে, উইথ মেলাইজ টু ওয়ার্ডস ওয়ান অ্যান্ড অল, একটা সাপ্তাহিক যে খবরের কাগজ বা সংবাদপত্র, সেখানে তিনি সেই কলামটা কিন্তু লিখতেন। পেন্ট মানে হচ্ছে তোমার পেনের, এখানে ভার্ব করা হয়েছে পেনটাকে, পেন্ট মানে লেখা, পেন মানে জেনারেলি কলম, কিন্তু পেন্ট মানে হচ্ছে লেখা, ভার্ব ফর্ম করে দেওয়া হয়েছে। ঠিক আছে, হি ওয়াজ এডিটর টু দ্য প্রমিনেন্ট নিউজ উইকলি নোন, ওকে, নোন অ্যাজ, অর্থাৎ তিনি কি করেছিলেন? তিনি এডিটর ছিলেন একটা বিখ্যাত উইকলি নিউজ পেপারে, অর্থাৎ সাপ্তাহিক সংবাদপত্র, তার তিনি এডিটরও ছিলেন। নোন অ্যাজ দ্য ইলাস্ট্রেটেড উইকলি, সেই নিউজ পেপারটা যেটা উইকলি নিউজ পেপার ছিল তার নাম দ্য ইলাস্ট্রেটেড উইকলি। খুশওয়ান্ত সিং ইজ অলসো ওয়েল নোন ফর হিজ পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ, অর্থাৎ খুশওয়ান্ত সিং বিখ্যাত হয়ে রয়েছেন তার ছোট গল্প এবং কবিতাগুলোর জন্য। ঠিক আছে, কর্মা ইজ টেকেন ফ্রম দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ, অর্থাৎ তার যে গল্প সংগ্রহ দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ, সেখান থেকে এই কর্মা গল্পটাকে নেওয়া হয়েছে। যদি আমরা বাংলায় বলি তাহলে বলবো কর্ম। ঠিক আছে, অফ খুশওয়ান্ত সিং 2005। দ্য স্টোরি ইজ রিটেন উইথ আ নোট অফ আইরনি। আইরনি অর্থাৎ এই যে গল্পটা, এই গল্পটা একটা ব্যঙ্গাত্মক গল্প। ঠিক আছে, অর্থাৎ এই গল্পের মধ্যে একটা ব্যঙ্গাত্মক একটা ভাব রয়েছে। দ্য অথার শোস কনসার্নস উইথ দ্য ইস্যু অফ কালচারাল আইডেন্টিটি, অর্থাৎ সাংস্কৃতিক যে একটা পরিচয়
সেই ইস্যুটা কবি বা লেখক খুশওয়ান্ত সিং কিন্তু দেখিয়েছেন এই গল্পে। ওকে, এখানে যে মেন ক্যারেক্টার, আমি যে ক্যারেক্টারগুলোর নাম তোমাদের এর আগে দেখালাম, সেই ক্যারেক্টারগুলোর মধ্যে প্রধান যে ক্যারেক্টার তিনি হচ্ছেন মিস্টার মোহনলাল। তো মোহনলাল একজন ভারতীয় এবং ইংরেজদের অধীনে তিনি কর্মরত। ঠিক আছে, তিনি প্রচণ্ড অ্যারোজেন্ট ছিলেন এবং তিনি ভারতীয় কালচারটাকে, দ্য ইন্ডিয়ান কালচারকে তিনি কিন্তু অবজ্ঞা করতেন বা ঘৃণা করতেন। তো ইন্ডিয়াতে থেকে একজন ইন্ডিয়ান হয়েও তিনি ইন্ডিয়ান কালচারকে ঘৃণা করতেন, সেটাই দেখানো হয়েছে এই গল্পটাতে। এবং তার যে কর্ম সেটার ফলও কিন্তু তিনি পেয়েছেন এই গল্পের শেষে। ঠিক আছে, অর্থাৎ ক্লাইম্যাক্সটা রয়েছে কিন্তু শেষে। তো আমরা পুরো গল্পটা পড়লে সেটা জানতে পারবো সেই মোহনলালের সম্পর্কে এবং তার যে ক্যারেক্টার্স সেটা সম্পর্কে। ওকে, তাহলে চলো এইবার টেক্সটটা শুরু করছি। দেখো, স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর অফ দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। মিরর মানে আয়না। স্যার মোহনলাল কী করছেন, রেল স্টেশনের একটা প্রথম শ্রেণীর যে অপেক্ষালয় রয়েছে বা প্রতীক্ষালয় রয়েছে, সেইখানে বসে একটা আয়নার দিকে তিনি তাকিয়েছিলেন, অর্থাৎ লুকড অ্যাট হিমসেলফ, নিজের ছবিটাই যেন দেখছিলেন সেই আয়নাতে দাঁড়িয়ে। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। ঠিক আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এগুলো ট্রেনের বিভিন্ন শ্রেণী রয়েছে। তো ফার্স্ট ক্লাসে কারা যাতায়াত করতো তখনকার দিনে, সম্ভ্রান্ত এবং অফিসার টাইপের যারা লোক ছিলেন, বা ইংরেজদের যে অফিসার ছিলেন বা ইংরেজদের যে কর্মচারী যারা ছিলেন নামি দামি, তারা যাতায়াত করতো কিন্তু ফার্স্ট ক্লাসটাতে। তাহলে এখান থেকে আমরা একটা ইঙ্গিত পেয়ে যাচ্ছি, স্যার মোহনলাল অবশ্যই একটা সম্ভ্রান্ত বা একটা উঁচু পোস্টে কিন্তু কাজ করে, কারণ তিনি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। তার মানে তিনি ফার্স্ট ক্লাসেই যাবেন, অর্থাৎ যে ক্লাসে মানুষ যাতায়াত করে সেই ক্লাসের ওয়েটিং রুমেই কিন্তু তাকে অপেক্ষা করতে হয়। তো যেহেতু তিনি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে অপেক্ষা করছেন, তো নিঃসন্দেহে তিনি ফার্স্ট ক্লাসেই কিন্তু যাত্রা করবেন। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। ঠিক আছে, বলছে আয়নাটা একদম শিওর, নিশ্চিতভাবে ভারতেই তৈরি, অর্থাৎ আয়নাটা মেড ইন ইন্ডিয়া। ঠিক আছে, অর্থাৎ ভারতে তৈরি। দ্য রেড অক্সাইড অ্যাজ ইটস ব্যাক হ্যাড কাম অফ অ্যাট সেভারেল প্লেসেস অ্যান্ড লং লাইন্স অফ ট্রান্সলুসেন্ট গ্লাস কাট অ্যাক্রস ইটস সারফেস। ওকে, এইখানে একটা ব্যাপার আছে বোঝবার। দেখো, রেড অক্সাইডগুলো যেটা রয়েছে, একটা আয়নায় তোমরা খেয়াল করে দেখবে যে আয়নাগুলো আমরা ব্যবহার করি সেগুলোতে কিন্তু তোমার হচ্ছে অক্সাইড ব্যবহার করা থাকে পেছনে, যাতে আমরা আমাদের প্রতিবিম্বটা দেখতে পাই। দেখবে একটা লাল রঙের অক্সাইড তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইরকম হচ্ছে একটা অক্সাইড থাকে। তো এই আয়নাটার হয়েছে কি, রেড যে অক্সাইডটা সেটা কি হয়েছে, এর যে পেছনে আছে, এটা কাম অফ সেভারেল প্লেসেস, কিছু কিছু জায়গায় উঠে গেছে বা ক্ষয়ে গেছে। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে দেখো, তার ফলে লং লাইন্স অফ ট্রান্সলুসেন্টস। ঠিক আছে, ট্রান্সলুসেন্টস মানে হচ্ছে আলো যেতে পারে এরকম কিছু স্বচ্ছ একটা অবস্থা। তো দেখবে আয়নার পেছনে যেখানে যেখানে রেড অক্সাইডটা উঠে যায় সেখানে কি হয়, আলোটা সরাসরি এপার ওপার হয়ে যায়, তার ফলে সেই জায়গাগুলোতে পিকচারটা কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ তার গায়ের মধ্যে মনে করো কাটা 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 ছোপ ছোপ দাগ পড়েছে সেইটার ফলে। অর্থাৎ আয়নার মধ্যে আমরা প্রতিবিম্বটা দেখি, তো প্রতিবিম্বটা কেটে কেটে উঠছে, কারণ আলোটা সরাসরি চলে যাচ্ছে এবং রেড অক্সাইডটা যেহেতু উঠে গেছে আলোটা সরাসরি চলে যাচ্ছে। তো সেই জন্য আমরা তার শরীরটা কিন্তু তিনি পুরোপুরি দেখতে পাচ্ছেন না, একটা কাটা কাটাভাবে তিনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, স্যার মোহন স্মাইলড অ্যাট দ্য মিরর। স্যার মোহনলাল কী করলেন, আয়নাটার দিকে তাকিয়ে হাসলেন। ঠিক আছে, উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রনেজ। ঠিক আছে, তিনি কেমনভাবে হাসলেন, একটা করুণা দেখিয়ে, অর্থাৎ তিনি একটা পিটি দেখালেন এবং একটা পৃষ্ঠপোষকতা, প্যাট্রনেজ মানে হচ্ছে তোমার পৃষ্ঠপোষকতা। কেন পিটি অ্যান্ড হচ্ছে প্যাট্রনেজ তিনি দেখালেন, তার কারণ হচ্ছে এটা ভারতে তৈরি, এবং তিনি, আমি আগেই বলেছি যে তিনি ভারতকে পছন্দ করেন না এবং ভারতীয়দের পছন্দ করেন না এবং ভারতের জিনিসগুলোকেও কিন্তু তিনি পছন্দ করেন না। সেজন্যই তিনি একটা যেন ব্যঙ্গাত্মকভাবে একটা করুণা এবং পৃষ্ঠপোষকতার একটা ভান দেখালেন। ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি। এখানেই দেখো তার সেই বক্তব্যটা পরিষ্কার, বলছে ইউ আর সো মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি, অর্থাৎ তুমি, আয়নাটাকে বলছে যে তুমি এদেশের অন্য সব কিছুর মতোই। ঠিক আছে, ইনসাফিসিয়েন্ট অপর্যাপ্ত, ডার্টি নোংরা, ইনডিফারেন্ট উদাসীন,
হি মারমার, মারমার মানে হচ্ছে বিড়বিড় করে বলা, ফিসফিস করে বলা, হুইসপার্ড যেটাকে বলা হয়। তিনি ফিসফিস করে বললেন যে তুমি এদেশের অন্য সব জিনিসের মতোই, ঠিক আছে, কেমন ইনসাফিসিয়েন্ট, ইনএফিসিয়েন্ট, ঠিক আছে, অর্থাৎ অদক্ষ, আমার একটু মিস্টেক হয়েছিল, ইনসাফিসিয়েন্ট বলে ফেলেছিলাম মিস্টেক করে। ইনএফিসিয়েন্ট মানে তুমি অদক্ষ বা অপটু, ডার্টি নোংরা, এবং ইনডিফারেন্ট উদাসীন, ঠিক আছে। তিনি বিড়বিড় করে এই কথাগুলো বললেন। দ্য মিরর স্মাইল্ড ব্যাক অ্যাট স্যার মোহন। যেটা হয় দেখবে, আমরা যখন আয়নার দিকে তাকিয়ে যখন হাসি, আয়নাটাও তো মনে হয় আমার দিকে তাকিয়ে হাসছে, কারণ আমার মুখটাই তো সেখানে দেখা যাবে, স্বাভাবিক এটা। তো এখানে দেখো, যখন মোহনলাল সেই আয়নার দিকে তাকিয়ে হাসছিলেন, আয়নাটাও যেন ব্যঙ্গ করে তার দিকে তাকিয়ে হাসছে। লেখক কেন এই কথাটা বললেন, যে ব্যঙ্গ এজন্যই করেছেন, সম্ভবত আয়নাটা এই জন্যই ব্যঙ্গ করেছে যে তুমি ভারতীয় হয়ে একটা ভারতকে, তোমার দেশকে তুমি অবমাননা করছো বা ঘৃণা করছো, ঠিক আছে, বা ব্যঙ্গ করছো, এটাই যেন আয়নাটার হাসির একটা কারণ। আমাদেরকে এটুকু বুঝে নিতে হবে। ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, ইট সেইট। অর্থাৎ ইট বলতে এখানে তোমাদের সেই আয়নাটা, অর্থাৎ আয়নাটা যেন প্রত্যুত্তর দেবার চেষ্টা করছে। আয়নাটাও যেন কিছু একটা বলবার চেষ্টা করছে বা একটু বলছে। কি বলছে? তুমি ঠিকঠাকই আছো বুড়ো, ওল্ড চ্যাপ, অর্থাৎ তুমি ঠিকঠাকই আছে বুড়ো। সে বলল, অর্থাৎ এটা বলল মানে আয়নাটা বলল যে তুমি ঠিকঠাকই আছো বুড়ো। ডিস্টিংগুইশড মানে তুমি একজন বিশিষ্ট, এফিসিয়েন্ট দক্ষ, ঠিক আছে, অর্থাৎ আমি না হয় অদক্ষ, আমি না হয় ইনএফিসিয়েন্ট, ঠিক আছে, কিন্তু তুমি একজন দক্ষ, ডিস্টিংগুইশড বিশিষ্ট একজন, ইভেন হ্যান্ডসাম এমনকি সুন্দরও তুমি, ঠিক আছে, অর্থাৎ আমি না হয় এরকম হতে পারে, তুমি তো সুন্দর। দ্যাট নিটলি ট্রিমড মুস্টেস, ঠিক আছে, ওই যে তোমার সুন্দর পরিপাটি, আচ্ছা ট্রিমড মানে হচ্ছে তোমার ঝেড়ে মুছে পরিষ্কার করা বা পরিপাটি, মুস্টেস অর্থাৎ তোমার সেই পরিষ্কার বিশিষ্ট সুন্দর সেই পরিপাটি করা গোঁপটা। দ্য স্যুট ফ্রম স্যাভেরা, ঠিক আছে, স্যাভিলে র, অর্থাৎ তোমার স্যুটটা কোথায় থেকে? সেভিল রোয়ের স্যুট, অর্থাৎ সেই যে স্যুট সেভিল রয়ের, উইথ দ্য কার্নেশনস ইন দ্য বাটন হোল, এবং সেই স্যুটটাতে কি আছে? বোতামের ঘর রয়েছে, ঠিক আছে, এবং কার্নেশন মানে একটা গোলাপি লাল টাইপের যে বাটন হোলটা রয়েছে, অর্থাৎ গোলাপি লাল রঙের যে তোমার বোতাম ঢোকাবার বা বোতামের যে ঘর রয়েছে সেটা কেমন? গোলাপি লাল রঙের, ঠিক আছে, বাটন হোল মানে বোতাম লাগাবার যে ঘরটা। দ্য অ্যারোমা অফ, ঠিক আছে, ও ডি কোলেন, তার যে অ্যারোমাটা ছিল সেটা কোথাকার ছিল? ঠিক আছে, ও ডি কোলেনের সুগন্ধি পাউডার, অ্যারোমা মিন্টস পাউডার, তো সুগন্ধি পাউডারটা ছিল ও ডি কোলেনের। ট্যালকম পাউডারও রয়েছে, ঠিক আছে, অর্থাৎ অ্যারোমা মানে সুগন্ধ, তাহলে দ্য অ্যারোমা অফ ও ডি কোলেন, এবং এখানকার যে ট্যালকম পাউডারটা, অ্যান্ড সেন্টেড সোপ অল অ্যাবাউট ইউ, ঠিক আছে, আর সাবানের সুগন্ধ তোমাকে ঘিরে যেন ম ম করছে, অর্থাৎ একটা গন্ধ রয়েছে, সাবানের সুগন্ধটা কিন্তু তোমার মধ্যে রয়েছে। ইয়েস ওল্ড ফেলো, ইউ আর বিট অফ অল রাইট। বলছে হ্যাঁ বুড়ো সাথী, তুমি তো ঠিকঠাকই আছো, অর্থাৎ তোমাকে ঠিকঠাকই দেখতে লাগছে, অর্থাৎ যেহেতু ব্যঙ্গ করলো আয়নাটাকে যে আয়নাটা ঠিকঠাক দেখতে নেই, তাই বললো হ্যাঁ তুমি তো ঠিকঠাকই আছো। স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, স্মুথেড হিজ ব্যালিঅল টাই ফর দ্য umpteenth টাইম অ্যান্ড ওয়াপড এ গুড বাই টু দ্য মিরর। স্যার মোহনলাল কী করলেন? তার বুকটা ফোলালেন, অর্থাৎ চেস্টটা, তার বুকটা ফোলালেন, ঠিক আছে, তারপর অনেকক্ষণ ধরে তার যে ব্যালিঅল টাই, তার যে টাইটা, ব্যালিঅল টাইটা মনে রাখবে ভালো করে, তার ব্যালিঅল টাইটা তিনি মসৃণ করলেন, স্মুথ করলেন, মানে বুক বরাবর তিনি যেন টাইটাকে টেনে নিলেন, ঠিক আছে, করলেন। অ্যান্ড আপনিথ টাইম, ঠিক আছে, অনেক সময় ধরে, আপনি টাইম মানে অনেক সময় ধরে সেটাকে যে মসৃণ করলেন সেটাকে বলা হয়েছে। অ্যান্ড ওয়াপড এ গুড বাই টু দ্য মিরর, আয়নাটাকে যেন বিদায় জানিয়ে সেখান থেকে তিনি চলে গেলেন, ঠিক আছে, অর্থাৎ আয়নাটাকে বিদায় জানিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। হি গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ, তারপর তিনি এক দৃষ্টিতে বা এক পলকে তিনি ঘড়ির দিকে তাকিয়ে নিলেন, অর্থাৎ এক দৃষ্টি বলতে এক পলকে তিনি ঘড়িটাকে দেখে নিলেন। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর আ কুইক ওয়ান, ঠিক আছে, অর্থাৎ তিনি চট করে এক চুমুক পান করে নেবার মতো তার কাছে সময় আছে। কুইক ওয়ান বলতে এখানে এক চুমুক পান করে নেওয়া যাবে সেই ধরনের পানীয়ের কথা বলা হয়েছে, তো তিনি এক চুমুক পান করে নিতে পারবেন এরকম একটা সময় তার হাতে রয়েছেন, সেটা তিনি ঘড়িতে দেখলেন।
কই হ্যায়। তিনি এবার হিন্দিতে বলে উঠলেন, কেউ আছো? এ বিয়ারার, তাহলে দেখো তার হিন্দিটাও কিন্তু অনেকটা অ্যাংলিসাইজড, অর্থাৎ ইংরেজদের মতো উচ্চারণ। এ বিয়ারার, বিয়ারার মানে আমি আগেই আলোচনা করেছি, বিয়ারার মানে হচ্ছে যে বেয়ারা, অর্থাৎ যিনি মাল খেতে দিয়ে যান বা পানীয়গুলো দিয়ে যান তাকে বেয়ারা বলা হয়। এ বিয়ারার ইন হোয়াইট, ঠিক আছে, লিভারি, লিভারি মানে হচ্ছে একটা পোশাক, অর্থাৎ যার যেরকম পোশাক, মনে করো পুলিশের যেমন খাকি বর্দি, ঠিক আছে, তারপর মিলিটারির যেরকম পোশাক, তারপর ওয়েটারদের যেরকম পোশাক, অফিসারদের যেরকম পোশাক, উকিলের যেরকম পোশাক, যার যেটা পোশাক সেটাকে লিভারি বলা হয়। তো তিনি সাদা সাদা পোশাক পরিহিত ছিলেন সেই বিয়ারাটা। অ্যাপিয়ার থ্রু এ ওয়ার গেজড ডোর, ঠিক আছে, অর্থাৎ তিনি কী করলেন, তারের দরজাটা ছেলে, অর্থাৎ তারের দরজা যেটা ছিল সেটা ঠেললেন, ঠেলে সেখানে এসে হাজির হলেন, অর্থাৎ স্যার মোহনলালের কাছে এসে হাজির হলেন। এক ছোটা, এটাও তিনি হিন্দিতে বললেন, একটা ছোট। অর্ডার্ড স্যার মোহন, স্যার মোহন আদেশ দিলেন যে একটা ছোট। অ্যান্ড স্যাঙ্ক ইন্টু আ লার্জ কেন চেয়ার টু ড্রিঙ্ক অ্যান্ড রিউমিনেট, এবং তিনি কি করলেন, একটা বড় বেতের চেয়ারে, কেন চেয়ার, বেতের চেয়ারে তিনি বসে পড়লেন, নিজেকে এলিয়ে দিলেন, ঠিক আছে, এলিয়ে দেওয়া মানে স্যাঙ্ক করে দিলেন, মানে নিজেকে একদম আরামভাবে সেখানে শুইয়ে দিলেন, ঠিক আছে। সেখানে তিনি কি করবেন, টু ড্রিঙ্ক অর্থাৎ পান করবেন, অ্যান্ড রিউমিনেট, রিউমিনেট মানে হচ্ছে রোমন্থন করা, অর্থাৎ স্মৃতি রোমন্থন করবেন, মানে পূর্বের স্মৃতি বা পূর্বের কথা তিনি সেখানে ভেবে দেখবেন, সেই জন্য তিনি সেই কেনের বেতের যে চেয়ারটা ছিল সেখানে তিনি পড়ে গেলেন, ঠিক আছে। আউটসাইড দ্য ওয়েটিং রুম, অর্থাৎ সেই প্রতীক্ষালয়ের বাইরের দিকে স্যার মোহনস লাগেজ লে পাইল্ড, অর্থাৎ মোহনলালের যে লাগেজ বা মালটা ছিল সেটা পাইল্ড মানে হচ্ছে স্তূপাকারে জমা করে রাখা, অ্যালং দ্য ওয়াল, অর্থাৎ দেওয়ালের সঙ্গে তার মালপত্রগুলো একেবারে স্তূপাকারে জমা করে রাখা ছিল, ঠিক ওয়েটিং রুমের বাইরে, ঠিক আছে। অন স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক লক্ষ্মী লেডি মোহনলাল স্যাট চিউইং আ বিটেল লিপ অ্যান্ড ফ্যানিং হারসেলফ উইথ আ নিউজ পেপার, ঠিক আছে। এবং একটা গ্রে মানে ধূসর রঙের স্টিলের একটা ট্রাঙ্ক ছিল, স্টিলের ট্রাঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাবে, এগুলো হচ্ছে স্টিল ট্রাঙ্ক। তো সেই একটা ধূসর ছোট্ট স্টিলের ট্রাঙ্কের ওপর বসেছিলেন তার স্ত্রী লক্ষ্মী, লেডি মোহনলাল, অর্থাৎ মোহনলালের স্ত্রী, ঠিক আছে। এবং কি করছিলেন, স্যাট চিউইং, চিউ মানে চাবানো, আমরা বলি চিউ ইন গাম, ঠিক আছে। তো চাবানো, কি চাবাচ্ছিলেন, বিটেল লিপ, বিটেল লিপ মানে হচ্ছে পান পাতা, তিনি পান পাতা চাবাচ্ছিলেন। অ্যান্ড ফ্যানিং হারসেলফ, এবং নিজে হাওয়া করছিলেন, কি দিয়ে হাওয়া করছিলেন, হারসেলফ উইথ আ নিউজ পেপার, খবরের কাগজ দিয়ে একটা হাওয়া তিনি করছিলেন নিজেকে পাখার মতো ব্যবহার করে। এইবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, দেখো যিনি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে যাচ্ছেন, বড়লোক সম্ভ্রান্ত একজন অফিসার, ইংলিশ কর্মচারী, ইংরেজদের অধীনে কাজ করেন, তার স্ত্রী কেন বাইরে একটা ছোট্ট ট্রাঙ্কের ওপর বসে এবং পান পাতা চিবোচ্ছেন, তার কাছে একটা ফ্যান পর্যন্ত নেই, অর্থাৎ স্বামী বসে রয়েছেন একটা আয়েসি জায়গায়, সেখানে বসে পান করছেন এবং স্মৃতি রোমন্থন করছেন, আর স্ত্রী বসে রয়েছেন বাইরের দিকে একটা ট্রাঙ্কের ওপরে এবং খবরের কাগজ দিয়ে তিনি হাওয়া করছেন নিজেকে, ঠিক আছে। কেন করছেন সেটাই আমরা এই গল্পে পাবো, ঠিক আছে। পুরোটা পড়ি, দেখো তোমরা এমনিতেই বুঝতে পেরে যাবে যে কেন এরকম হচ্ছে। শি ওয়াজ আ শর্ট অ্যান্ড ফ্যাট, অর্থাৎ তার যে স্ত্রী, তার স্ত্রী বলতে লক্ষ্মী, তিনি কি ছিলেন, শর্ট মানে বেটে, অ্যান্ড ফ্যাট মানে মোটা। ইন হার মিডিল 40s, তিনি মধ্য 40, অর্থাৎ মধ্য 40-এর মহিলা, মানে 40 থেকে 50-এর মধ্যে কোনো একটা জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট বয়স, মনে করে 46 হতে পারে, 47 হতে পারে, 48 হতে পারে, মানে মাঝখানে, 40 আর 50-এর ঠিক মাঝখানে, ঠিক আছে। শি ওর আর ডার্টি হোয়াইট শাড়ি উইথ রেড বর্ডারের, খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু এসএকিউ আসে। তিনি কি পরিধান করেছিলেন, একটা হোয়াইট শাড়ি মানে সাদা শাড়ি, উইথ রেড বর্ডার মানে লাল পাড়, অর্থাৎ লাল পাড়ের এবং সাদা শাড়ি একটা তিনি পরিধান করেছিলেন। ওয়ান সাইড অফ এর নোজ গ্লিসনেন আর ডায়মন্ড নোজ রিং, ঠিক আছে। এবং তার নাকের একদিকে একটা হীরের নাক ছাবি পরা ছিল, নাকের এক পাশে চকমক করছিল, ঠিক আছে, গ্লিসেন্ট করছিল, কি করছিল, একটা হীরের নাক চাবি, অর্থাৎ তিনি একটা ডায়মন্ড নোজ রিং পরেছিলেন তার নাকে। অ্যান্ড শি হ্যাড সেভারেল গোল্ড ব্র্যাঙ্গেলস অন হার আর্মস, এবং তার হাতে ছিল বেশ কিছু সোনার চুড়ি, ঠিক আছে। ব্র্যাঙ্গেলস মিনস হচ্ছে চুড়ি, তো অনেকগুলো চুড়ি বা বালা ছিল তার হাতে। শি হ্যাড বিন টকিং টু দ্য বিয়ারার, ঠিক আছে, আনটিল স্যার মোহন অ্যান্ড হ্যাড সামন হিম ইনসাইড, তিনি সেই বেয়ারাটার সঙ্গেই কথা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত স্যার মোহনলাল বেয়ারাটাকে ডেকে ভেতরে নিল, ততক্ষণ পর্যন্ত সেই বেয়ারার সঙ্গেই তিনি কথা বলছিলেন, মানে লক্ষ্মী সেই বেয়ারার সঙ্গেই কথা বলছিলেন। অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন, যেই সে বেয়ারা চলে গেল, শি হেইড
হেইড মানে হচ্ছে সম্বোধন করা বা কাউকে ডেকে নেওয়া। হ্যাঁ, তিনি কি করলেন, তিনি একজন হেইড আ পাসিং রেলওয়ে কুলি, অর্থাৎ একটা পাসিং সেদিক দিয়ে যাচ্ছিল একটা রেলওয়ে কুলি, সেই রেলওয়ে কুলিকে তিনি ডেকে নিলেন, ঠিক আছে, বা সম্বোধন করলেন বা জিজ্ঞাসা করাও হয় হেইড মানে, ঠিক আছে। কি জিজ্ঞাসা করলেন, হোয়ার ডাজ দ্য জিনানা স্টপ। জিনানা মিনস হচ্ছে লেডিস, অর্থাৎ মহিলা কামরা। তোমরা সিনে দেখতে পাচ্ছ, তোমরা ট্রেনেও দেখেছো জিনানা কম্পার্টমেন্টগুলো। তো জিজ্ঞাসা করলেন হোয়ার ডাজ দ্য জিনানা স্টপ, অর্থাৎ মেয়েদের কামরাটা বা মহিলা কামরাটা কোথায় থামে। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ সেই কুলি উত্তর দিল যে রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্মের ঠিক শেষেই, সেখানেই সেই মহিলাদের কামরাটা গিয়ে থামে। দ্য কুলি ফ্ল্যাটেন হিজ টার্বান, টার্বান মানে হচ্ছে পাগড়ি, ঠিক আছে, টু মেক আ কুশন। কুশনটা কি দেখো, কুশন মানে হচ্ছে বেরি। দেখবে যারা মাল বয় কুলিগুলো একটা পাগড়ি দিয়ে সেটা কি করে, তারা পেঁচিয়ে একটা বেরি তৈরি করে, তারপর মালগুলো নেয় মাথার ওপরে সেটা রাখবার জন্য। তো সেই কুলিটা সেই রকম একটা বেরি তৈরি করছিলেন তার পাগড়িটি দিয়ে, ঠিক আছে, যেখানে তিনি মালগুলো বইবেন। সেই রকম একটা পাগড়ি তিনি করলেন। হোস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক অন হিজ হেড, তিনি কি করলেন, তার মাথার ওপরে সেই স্টিলের ট্রাঙ্কটাকে তুলে নিলেন। হোস্ট মানে হচ্ছে তোলা, ঠিক আছে, আমরা ফ্ল্যাগ হোস্টিং বলি, পতাকা উত্তোলন। তো তিনি উত্তোলন করে নিলেন সেই স্টিলের ট্রাঙ্কটা তার মাথার ওপরে। অ্যান্ড মুভ ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মের ওপর দিয়ে তিনি চলতে শুরু করলেন, ঠিক আছে, অর্থাৎ তিনি চলতে লাগলেন প্ল্যাটফর্মের ওপর দিয়ে। লেডি লাল পিকড আপ হিজ ব্র্যাস টিফিন ক্যারিয়ার। ব্র্যাস মানে হচ্ছে কি, পেতল। লেডি লাল মানে মোহনলালের স্ত্রী লক্ষ্মী, তিনি কি করলেন, তার যে পেতলের যে টিফিন ক্যারিয়ারটা ছিল সেটা তিনি হাতে তুলে নিলেন। ট্রাঙ্কটা তো তুললো সেই কুলি, তো তিনি টিফিন ক্যারিয়ারটা হাতে তুলে নিলেন। অ্যান্ড অ্যাম্বেলড অ্যালং বিহাইন্ড হিম, ঠিক আছে, এবং তিনি কি করলেন, সেই যে কুলিটা, সেই কুলিটার পেছন পেছন তিনি দ্রুত পায়ে হেঁটে যেতে লাগলেন, অর্থাৎ জোরে জোরে হেঁটে যেতে লাগলেন। অন দ্য ওয়ে, রাস্তার মধ্যে, মানে যখন যাচ্ছিলেন তিনি হেঁটে হেঁটে রাস্তার মধ্যে, শি স্টপড বাই এ হকার্স স্টল টু রেফ্লিশ হার সিলভার বিটেল লিভ কেস। তিনি কি করলেন, তিনি একটা হকার বা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা ফেরিওয়ালার বা হকারের দোকানে তিনি দাঁড়ালেন। কি জন্য, তার রূপোর যে কৌটোটা ছিল, পানের কৌটোটা, সিলভার বিটেল লিভ কেস, সেটাকে তিনি ভর্তি করে নেবেন, রেপ্লিশ করে নেবেন, ঠিক আছে। তাহলে রেপ্লিন্স হচ্ছে, ঠিক আছে, রেপ্লিন্স মানে হচ্ছে পুনরায় ভর্তি করে নেওয়া, ঠিক আছে, সেই কৌটোটা তিনি ভরে নেবেন পুনরায়, সেই জন্য তিনি দাঁড়ালেন সেখানে হকার্সের স্টলটাতে। অ্যান্ড দেন, এবং তারপর জয়েন দ্য কুলি, আবার তাড়াতাড়ি করে এসে কুলিটার সঙ্গে হাঁটতে লাগলেন। শি স্যাট ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন, অর্থাৎ কুলি যে স্টিল ট্রাঙ্কটা রেখে দিল, সেই স্টিলের ট্রাঙ্কটার ওপরে কি করলেন, সেই লক্ষ্মী আবার এসে বসলেন। অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম, এবং তার সঙ্গেই কথা বলতে লাগলেন। তাহলে আমরা এখানে একটা ক্যারেক্টার পাচ্ছি, দেখো লেডি লালের, যে লেডি লালের ক্যারেক্টারটা এরকম লক্ষ্মীর, যে তিনি গল্প বলতে, ঠিক আছে, অর্থাৎ গল্প করতে বা গসিপ করতে তিনি খুব ভালোবাসেন। অর্থাৎ এতক্ষণ বেয়ারার সঙ্গে তিনি কথাগুলো বলছিলেন, যেই বেয়ারাটাকে দেখে নিল তার স্বামী, তখন তিনি সেই কুলিটার সঙ্গে আলোচনা শুরু করলেন এবং কুলিটির সঙ্গে গল্প করতে লাগলেন, ঠিক আছে। আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইনস, বলছে এই লাইনে সব ট্রেনগুলোতে কি এরকমই ভিড় থাকে, বা খুব ভিড় কি হয়, অর্থাৎ এই লাইনে সব ট্রেনগুলোতেই কি খুব ভিড় হয়, তিনি জানতে চাইলেন সেই কুলিটির কাছে। দিস ডেজ অল দ্য ট্রেনস আর ক্রাউডেড বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জিনানা, বলছে এখন সব ট্রেনেই ভিড় হয়, তবে আপনি মহিলা কামরাতে অবশ্যই জায়গা খুঁজে পাবেন। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বোদার অফ ইটিং, বলছে ঠিক আছে, তাহলে আমি আমার খাওয়া দাওয়ার ঝামেলাটা সেরে নিই, অর্থাৎ আমি যে খাবো, খেয়ে দিয়ে ট্রেনে চাপবো, খাওয়া দাওয়ার ঝামেলাটা সেরে নিই এখন এই মুহূর্তে। লেডিলাল ওপেন দ্য ব্র্যাস ক্যারিয়ার, ও লেডিলাল কি করলেন, তার যে পেতলের যে ক্যারিয়ারটা ছিল, টিফিন ক্যারিয়ারটা ছিল, সেই ক্যারিয়ারটা তিনি খুললেন। অ্যান্ড টুক আউট এ বান্ডেল অফ ক্র্যাম্পেড চাপাটিস, এবং তিনি কি করলেন, সেখান থেকে তিনি চাপাটি যে তার কাছে ছিলেন, ঠিক আছে, অর্থাৎ চেপে রেখেছিলেন তিনি যে চা পাটিগুলো, সেগুলো তিনি বের করে নিলেন। অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকেল, এবং কিছুটা আমের আচার। হোয়াইল শি এট, যখন তিনি খাচ্ছিলেন, মানে লেডিলাল যখন খাচ্ছিলেন, দ্য কুলি স্যাট অপোজিট অন হিজ হাঞ্চেস, ঠিক আছে, কুলিটা উল্টো দিকে কি করেছিল, উবু হয়ে বসেছিল, ঠিক আছে, উবু হয়ে বসেছিল সেই উল্টো দিকে, অর্থাৎ যেখানে লেডিলাল বসেছিলেন ঠিক তার উল্টো দিকে। ড্রয়িং লাইন্স ইন দ্য গ্রাভেল উইথ হিজ ফিঙ্গার্স,
ঠিক আছে, এবার তার উপর বসে কাছে পাথর বলো বা ছোট ছোট পাথর বা কাঁকড়ের টুকরো দিয়ে তিনি, ঠিক আছে, টুকরোটা যে ছিল সেখানে পাথরের টুকরো বা কাঁকড়গুলো, তার মধ্যে তিনি আঙুল দিয়ে কিছু একটা রেখা আঁকছিলেন, ঠিক আছে, গ্রোফল করছিলেন সেইখানে। আর ইউ ট্রাভেলিং অ্যালন সিস্টার, অর্থাৎ বোন আপনি কি একাই যাচ্ছেন? সেই কুলিটি জিজ্ঞাসা করলো, বোন আপনি কি একাই যাচ্ছেন? নো, আই অ্যাম উইথ মাই মাস্টার, না ব্রাদার, অর্থাৎ না ভাই, আমি আমার প্রভুর সঙ্গেই রয়েছি, তার মানে আমি আমার স্বামীর সঙ্গেই যাচ্ছি। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, তিনি ওইখানে প্রতীক্ষালয়ে রয়েছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, অর্থাৎ তিনি প্রথম শ্রেণীতেই যাত্রা করেন বা প্রথম শ্রেণীতেই তিনি ভ্রমণ করে থাকেন। হি ইজ আ ভিজিয়ার অ্যান্ড ব্যারিস্টার, ঠিক আছে, অর্থাৎ উনি একজন ব্যারিস্টার বা উকিল, ঠিক আছে। অ্যান্ড মিট সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশম্যান ইন দ্য ট্রেনস অ্যান্ড আই অ্যাম অনলি আ নেটিভ ওম্যান, অর্থাৎ তিনি কি করেন, ট্রেনে কত সব অফিসারদের সঙ্গে ইংরেজদের সঙ্গে তার সাক্ষাৎ হয়, আর আমি তো একজন সাধারণ গ্রাম্য মেয়ে, অর্থাৎ গ্রাম্য মহিলা। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংলিশ বুঝি না। অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েস, এবং তাদের মতো করে আমি রীতিনীতি মতো চলতেও পারি না, তারা যেরকম হাবভাব দেখিয়ে চলে আমি সেরকম চলতেও পারি না। সো আই কিপ টু মাই জিনানা ইন্টার ক্লাস, তাই আমি মহিলাদের যে সংরক্ষিত তৃতীয় শ্রেণীর কামরাটা রয়েছে, অর্থাৎ থার্ড ক্লাসটা রয়েছে, ঠিক আছে, ইন্টার ক্লাসটা, আমি সেখানে যাতায়াত করি। তাহলে এইবার আমরা বুঝতে পারলাম যে কেন ওয়েটিং রুমে, আমি আগেই বললাম কেন ওয়েটিং রুমে মোহনলাল বসে রয়েছেন আর তার স্ত্রী কেন বাইরে। এবার আমরা কারণটা কিন্তু পেলাম, যে যেহেতু তিনি একজন ভিজিয়ার ব্যারিস্টার, সেই জন্য তার সঙ্গে অনেক ইংরেজ এবং নামি দামি লোকেদের দেখা হয়, এবং তিনি যেহেতু একজন গ্রাম্য মহিলা সাধারণ, সেই জন্য তিনি একাই যাতায়াত করেন সেই তৃতীয় শ্রেণীর কামরাতে। লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি, লক্ষ্মী গল্পগুজব, খুশি মনে গল্পগুজব করে যেতে লাগলো। চ্যাট মানে গল্প করা, খুশি মনে গল্পগুজব করে যেতে লাগলো। শি ওয়াজ ফন্ড অফ আ লিটিল গসিপ, এবার আমরা পেলাম যে তিনি একটু গল্পপ্রিয়, ঠিক আছে, অর্থাৎ গল্পগুজব করতে তিনি খুব ভালোবাসেন। অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক অ্যাট হোম, এবং বাড়িতে তার সঙ্গে কথা বলবার মতো কেউ নেই। হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, তার স্বামীর কাছে কোনো সময় নেই তাকে দেবার মতো। শি লিভড ইন দ্য আপার স্টোরেজ অফ দ্য হাউস, ঠিক আছে, অর্থাৎ বাড়ির ওপর তলায় থাকেন তিনি, ঠিক আছে, অর্থাৎ যেখানে যে বাড়িটা তাদের রয়েছে সেই বাড়ির ওপরের তলায় থাকেন তিনি। অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর, এবং তার স্বামী থাকেন নিচতলায়। হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেট রিলেটিভস, অর্থাৎ লক্ষ্মীর যে দরিদ্র এবং অশিক্ষিত যে আত্মীয় স্বজনগুলো রয়েছে, নিরক্ষর বা অশিক্ষিত আত্মীয় স্বজনগুলো রয়েছে, তাদের কি করে, হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো, তার বাংলোর চারপাশেও যে তারা ঘোরাঘুরি করুক, এটা তিনি চাইতেন না, অর্থাৎ তিনি আত্মীয়দের সঙ্গে সম্পর্কটাই তিনি রাখতে দিতেন না, ঠিক আছে। সো দে নেভার কেম, তাই তারা কখনো আসতও না, তার আত্মীয় স্বজন। হি কেম আপ টু হার ওয়ান্স ইন আ হোয়াইল অ্যাট নাইট অ্যান্ড স্টেইড ফর এ ফিউ মিনিটস, তিনি কি করতেন, তিনি কখনো কখনো রাতে লক্ষ্মীর কাছে আসতেন আর ওখানে কয়েক মিনিটের জন্য থাকতেন তিনি সেখানে লক্ষ্মীর কাছে। হি জাস্ট অর্ডার্ড হার অ্যাবাউট ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি, অর্থাৎ তিনি কি করতেন, তিনি সেখানে ইংরেজি মার্কা একটা হিন্দুস্তানি, মানে ইংরেজি হিন্দি বলছেন কিন্তু ইংরেজদের মতো করে উচ্চারণ করে, এরকম কিছু ভাষায় তিনি লক্ষ্মীকে কিছু আদেশ করতেন। অ্যান্ড শি অবেইড প্যাসিভলি, এবং তিনি সেইগুলো নিষ্ক্রিয়ভাবে পালন করে চলতেন সেই আদেশগুলো, প্যাসিভলি। ওকে, দিস নকশনাল ভিজিটস হ্যাড হাউএভার ব্রন নো ফ্রুট, এই নৈশ সাক্ষাৎকারের কোনো ফল ছিল না, ঠিক আছে। এইবার নেক্সটে আমরা আসবো, নেক্সট পেজে আমরা এবার দেখব দ্য সিগন্যাল কেম ডাউন, ঠিক আছে, অর্থাৎ ট্রেন আসার সিগন্যালটা দেওয়া হলো। অ্যান্ড দ্য ক্ল্যাঙ্কিং অফ দ্য বেল অ্যানাউন্সড দ্য অ্যাপ্রোচিং ট্রেন, ঠিক আছে, এবং ট্রেন আসবার যে ঘন্টাটা, ঠিক আছে, ট্রেন আসবার ঘন্টার যে আওয়াজটা, সেটা ঘোষণা করলো ট্রেন এদিকে আসছে, সেইটা ঘোষণা করলো। লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল, লেডিলাল তাড়াতাড়ি করে তার খাবারটা শেষ করলো। শি গট আপ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকেলড ম্যাঙ্গো,
তিনি উঠে দাঁড়ালেন, আর তখনও তিনি মুখে চুষছিলেন সেই আচারের আমের আটিটিকে। ঠিক আছে, সেটাকে তিনি চুষছিলেন। শি এমিট আ লং, এমিট মানে হচ্ছে ঢেকুর তোলা, তিনি একটা জোরে লম্বা ঢেকুর তুললেন। লাউড ব্লিচ অ্যাজ শি, ঠিক আছে, অর্থাৎ এমিটেড আ লং লাউড ব্লিচ অ্যাজ শি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ অ্যান্ড রিন্স হার মাউথ অ্যান্ড ওয়াশ হার হ্যান্ডস। ঠিক আছে, যখন তিনি ট্যাপ কলের দিকে হাত আর মুখ ধোয়ার জন্য যাচ্ছিলেন, তখন তিনি জোরে শব্দ করে একটা লম্বা ঢেকুর তুললেন। ঠিক আছে, এমিটেড আ লং লাউড ব্লিচ, তিনি ঢেকুর তুললেন। আফটার ওয়াশিং শি ড্রাইড হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি, এবং তিনি কি করলেন, হাত ধোয়ার পরে তিনি কি করলেন, তার শাড়ির আঁচল দিয়ে তিনি হাত আর মুখটা মুছে নিলেন। অ্যান্ড ওয়াকড ব্যাক টু হার স্টিল ট্রাঙ্ক, তার যে স্টিলের ট্রাঙ্কটা ছিল সেখানে তিনি ফিরে এলেন। ব্লিচিং অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গডস ফর ফেভার অফ ফিলিং দ্য মিল। ঠিক আছে, তিনি এই যে পেট পুরে যে এত সুন্দর খেতে পেরেছেন, এই সৌভাগ্যের জন্য তিনি দেবতাকে ধন্যবাদ জানালেন, অর্থাৎ ঈশ্বরকে তিনি ধন্যবাদ জানালেন। ঠিক আছে, দ্য ট্রেন স্টিমড ইন। এইবার দেখো ট্রেনটা কি হলো, ট্রেনটা স্টিম, স্টিম মানে কি বাষ্প, তার মানে ট্রেনটা যে ট্রেনে করে হচ্ছে যাবেন অর্থাৎ লেডিলাল, ঠিক আছে, সেই ট্রেনটা কি হলো, ধীরে ধীরে ধোঁয়া ছাড়তে ছাড়তে স্টেশনের ভেতর প্রবেশ করলো, স্টিম ইন করলো। ঠিক আছে, অর্থাৎ সেই স্ট্রিম ইন করলো সে। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টার ক্লাস জিনানা কম্পার্টমেন্ট নেক্সট টু দ্য গার্ডস ভ্যান অ্যাট দ্য ট্রেন অফ দ্য ট্রেন। লক্ষ্মী কি করলেন, একটা ফাঁকা তৃতীয় শ্রেণীর মহিলা কামরার মুখোমুখি তিনি আসলেন, এবং যে কামরাটা ছিল গার্ডের কামরা ঠিক পরে। ঠিক আছে, এবং ট্রেনের একেবারে টেল মানে লেজ মানে একেবারে শেষের দিকে। ঠিক আছে, দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড। ট্রেনের বাকি অংশটা একেবারে ভিড়ে ভর্তি। শি হিভ আ স্কুয়ার্ড bulky frame through the door and found a seat by the window. তিনি কি করলেন, তার যে ছোট বেটে মোটা কাটা শরীরটা নিয়ে ট্রেনের দরজা ঠেলে তুললেন, আর জানলার ধারে কি করলেন, একটা আসন তিনি পেলেন, অর্থাৎ তিনি একটা আসন খুঁজে পেলেন জানলার ধারে। She produced a 2 আনা bead from her knot in her শাড়ি and dismissed the কুলি। তিনি কি করলেন, তার শাড়ির আঁচলের যে গিটটা ছিল সেখান থেকে 2 আনা বের করে কুলিটিকে দিয়ে কুলিটিকে তিনি বিদায় দিয়ে দিলেন, অর্থাৎ কুলিটির ভাড়া তিনি মিটিয়ে দিলেন, দিয়ে তাকে বিদায় দিয়ে দিলেন। She then opened her beetle case and made herself 2 beetle leaves charged with a red and white paste and minced beetle nuts and cardamoms. তারপর তিনি কি করলেন, তারপর তিনি তার যে পানের পাত্রটা ছিল, অর্থাৎ সিলভারের যে পানের পাত্রটা ছিল সেটা তিনি খুললেন, খুলে 2টো পান বানালেন, তাতে দিলেন কি সুপারি, তিনি দিলেন চুন দিলেন, হোয়াইট পেস্ট দিলেন, বিটেল নাট সুপারি দিলেন, অ্যান্ড কার্ডিমমস, এবং একটু এলাইচি মশলা, কার্ডিমমস মানে সুগন্ধি এলাইচি মশলা, মিষ্টি জাতীয় পানে দেওয়া হয় দেখবে, তো সেটা তিনি লাগালেন। দিস শি থ্রাস্ট ইনটু হার মাউথ টিল হার চিকস, ঠিক আছে, বার্স্ট উইথ বোথ সাইডস। যতক্ষণ না পর্যন্ত তার দুপাশের গাল দুটো ফুলে উঠল, ততক্ষণ পর্যন্ত তিনি সেগুলো মুখে পুড়তে লাগলেন। দেন শি রেস্টেড হার চিন on her hands and sat gazing idly at the jostling crowd on the platform. তারপর তিনি কি করলেন, হাতের ওপর তার চিবুক রেখে প্ল্যাটফর্মে যে লোকজন ধাক্কাধাক্কি করছিল সেটা তিনি দেখে যেতে লাগলেন বা দেখে থাকতে লাগলেন এক দৃষ্টিতে, কিন্তু আইডিয়ালি অলসভাবে তিনি সেগুলো দেখে থাকতে লাগলেন। দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল সিং ফ্রয়েড। ওকে, অর্থাৎ এই যে ট্রেন যে এসেছে, ট্রেন যে এসে প্রবেশ করেছে, ট্রেনের যে উপস্থিতিটা স্যার মোহনলালের শান্ত নির্বিকারভাবে তিনি যে চিন্তাভাবনা করছিলেন সেটার কোনো ব্যাঘাত ঘটালো না, অর্থাৎ তার যে স্যাংফয়েডটা ছিল, ঠিক আছে, সেটাকে ব্যাঘাত ঘটাতে পারলো না, শান্ত চিন্তাভাবনাগুলোকে কিন্তু ব্যাঘাত ঘটালো না। হি কন্টিনিউড টু সিপ হিজ স্কচ। তিনি কি করলেন, তার যে স্কচের যে সুরা বা মদ্যপানের যে
ছিল গ্লাসটা, সেখানে তিনি চুমুক দিয়ে যেতেই লাগলেন। অ্যান্ড অর্ডার্ড দ্য বিয়ারার টু টেল হিম হোয়েন হি মুভড দ্য লাগেজ টু দ্য ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, এবং তিনি বেয়ারাটাকে বললেন যে তাকে যেন ডেকে দেয়। কখন ডেকে দেয়? যখন তিনি মালগুলো প্রথম শ্রেণীর কামরাতে তুলবেন তখন যেন তাকে একটু ডেকে দেয়। ঠিক আছে, অর্থাৎ আদেশও করলেন তিনি যেন সেগুলো তোলেন, এরকম একটা আদেশ করলেন। ঠিক আছে, উত্তেজনা, তারপরে দেখো এক্সাইটমেন্ট রয়েছে, ও একটা উত্তেজনা রয়েছে, বাসেল হইচই রয়েছে, অ্যান্ড হারি ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড। বলছে উত্তেজনা, হইচই, হুড়োহুড়ি, এগুলো কি? এগুলো হচ্ছে খারাপ শিক্ষার একটা লক্ষণ। মানে খারাপ শিক্ষা বলতে যারা অশিক্ষিত বর্বর তাদের মধ্যে এগুলো দেখা যায় বেশি, উত্তেজনা, হইচই, হুড়োহুড়ি। তো সেই জন্য, আর স্যার মোহনলাল হলেন বিশেষভাবে কিন্তু শিক্ষিত, ওয়েল ব্রেড, তো সেই জন্য এই বৈশিষ্ট্যগুলো তো তার মধ্যে থাকবেই না, এটাই তো স্বাভাবিক। হি ওয়ান্টেড এভরিথিং টিকিটি ব্রু অ্যান্ড অর্ডারলি। ঠিক আছে, তিনি প্রত্যেকটি জিনিসই চান যেন নিখুঁত হবে এবং সুশৃঙ্খল হবে, এইরকম তিনি চান। ঠিক আছে, ইন হিজ 5 years abroad, স্যার মোহন হ্যাড অ্যাকোয়ান্টেড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্য আপার ক্লাসেস। তিনি যে 5 বছর বিদেশে ছিলেন সেখানেই তিনি এই উচ্চ শ্রেণীর মানুষদের রীতিনীতি আর আদব কায়দাগুলো তিনি শিখেছেন। হি রিয়ারলি স্পোক হিন্দুস্তানি, তিনি কখনো কদাচিৎ তিনি হিন্দিতে কথা বলেন। হোয়েন হি ডিড, যখন তিনি হিন্দিতে কথা বলেন, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশম্যানস অনলি ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড। ঠিক আছে, সেটা কেমন হয়? সেটা অনেকটা ইংরেজদের মতো হয়, কেবলমাত্র খুব প্রয়োজনীয় কিছু শব্দ, ভেরি নেসেসারি প্রয়োজনীয় কিছু শব্দ, এবং সেটাও তিনি করেন অ্যাংলিসাইজড, মানে ইংরেজদের আদব কায়দায় কথাগুলো বলেন। বাট হি ফ্যান্সিড হিজ ইংলিশ। ঠিক আছে, কিন্তু তিনি মনে করেছেন বা তিনি মনে করেন যে তার ইংরেজি এতটাই নিখুঁত। ঠিক আছে, হি ফ্যান্সিড হিজ ইংলিশ ফিনিশড অ্যান্ড রিফাইন্ড অ্যাট নো লেস এ প্লেস দেন দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। ঠিক আছে, অর্থাৎ তিনি এতটাই নিখুঁত এবং মার্জিতভাবে যেরকম ইংরেজি বলেন তা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে কোনো অংশেই কম নয়। অর্থাৎ তার বলা ইংরেজিটা যেন অক্সফোর্ডের ইংরেজির মতনই, তার থেকে কোনো অংশেই তো কম হতে পারে না। ঠিক আছে, হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, তিনি সংলাপ করতে ভালোবাসতেন বা কথা বলতে ভালোবাসতেন। অ্যান্ড লাইক আ কালচার্ড ইংলিশম্যান, একজন সংস্কৃতিবান ইংরেজদের মতো। হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট, বুকস, পলিটিক্স, পিপল, অর্থাৎ তিনি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারতেন, বইপত্র হোক, রাজনীতি হোক, অথবা জনগণ বা লোকজনকে নিয়ে হোক। হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপল সো দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান, কতবার তিনি ইংরেজদের বলতে শুনেছেন যে তিনি একজন ইংরেজদের মতোই কথা বলে থাকেন। এটা তিনি বহু লোককে বহুবার বলতে শুনেছেন যে তিনি ইংরেজদের মতোই কথা বলেন। ঠিক আছে, তো এটা নিয়ে তার একটা অহংকার বা গর্ব যে তিনি ইংরেজদের মতো কথা বলতে পারেন। ঠিক আছে, স্যার মোহন ওয়ান্ডার্ড ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালন, স্যার মোহনলাল অবাক হয়ে ভাবছিলেন আজ কি তাকে একাই ভ্রমণ করতে হবে নাকি? আজকে কোনো ইংরেজকে পাচ্ছেন না, তিনি একাই বসে আছেন। ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট। ঠিক আছে, এটা ছিল একটা সৈনিকদের ছাউনির কাছে থাকা একটা স্টেশন, ক্যান্টনমেন্ট, অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি ইন দ্য ট্রেন, এবং কোনো না কোনো ইংলিশ অফিসার কিন্তু সেখানে ট্রেনটাই উঠতে পারে সেই জন্য। ঠিক আছে, অর্থাৎ সৈনিকদের যেহেতু ছাউনির কাছে, তাই কোনো একটা অফিসার এসে উঠতেই পারে, এটা একটা সুযোগ রয়েছে কিন্তু। হিজ হার্ট ওয়ান্ট অ্যান্ড প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন, বেশ ভালো একটা কথাবার্তা বলতে পারা যাবে তাহলে, এর একটা সম্ভাবনা রয়েছে, এবং এই সম্ভাবনাটায় তাকে উত্তেজিত করে তুলল। যে এই তো উত্তেজিত বলাটা ঠিক হবে না, উদ্দীপ্ত করে তুলল তাকে, যে একটা সুন্দর কথাবার্তা হলেও হতে পারে। হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড, যেমন ভারতীয়রা ইংরেজদের সঙ্গে কথা বলবার জন্য যেমন আগ্রহ নিয়ে থাকে, তেমন কিন্তু কোনো লক্ষণ তার মধ্যে নেই। তার মধ্যে একটা অহংকার বোধ রয়েছে যে তিনি ভারতীয় হলেও কিন্তু ভালো ইংরেজি বলতে পারেন। Nor was he loud, aggressive and opinionated like them, অর্থাৎ তার মধ্যে
কি রয়েছে, অর্থাৎ তিনি মত প্রকাশের যে ব্যাপারে তিনি যে মতামত দেবেন সেই ব্যাপারে তিনি বেশ উচ্চস্বর এবং আক্রমণাত্মক কোনো ভঙ্গি তিনি ব্যবহার করেন না কথা বলবার সময়। হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস অ্যান্ড উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস। ঠিক আছে, তিনি নিজের কাজটা শুধু করে চলেন স্বাভাবিক এবং ভাবলেশহীন একটা ভঙ্গিতে। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস। তিনি কি করলেন, তিনি সাধারণভাবে তিনি জানলার ধারে এক কোণে কি বের করেন, বসে থেকে দ্য টাইমসের একটা কপি বের করেন। অর্থাৎ তিনি উঠে চলে গেলেন সোজা জানলার একটা পাশে এবং সেখানে গিয়ে তিনি একটা দ্য টাইমস অর্থাৎ একটা ইংরেজি খবরের কাগজ তার কপি বের করলেন। ঠিক আছে, অর্থাৎ তিনি সেটা বের করলেন। হি উড ফোল্ড ইট in a way in which the name of the paper was visible to the other while he did the crossword puzzle. তিনি কেমনভাবে ধরলেন, পেপারটাকে এমনভাবে ভাঁজ করলেন, ঠিক আছে, যাতে যখন তিনি শব্দগুলো করবেন, ক্রসওয়ার্ড পাজলগুলো করবেন, তখন খবরের কাগজের নামটা যেন কারো চোখে পড়ে সেই রকমভাবে তিনি খবরের কাগজটাকে ধরলেন। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন। দ্য টাইমস সবসময় সবার নজর কেড়ে নেয়, কারণ একটা ইংরেজি খবরের কাগজ, সেই জন্য তিনি নামটা দেখাবার জন্য এরকম করতেন। সামওয়ান উড লাইক টু বড়ো ইট হোয়েন হি পুট অ্যাসাইড উইথ আ জেস্টারিং সেইং আই হ্যাভ ফিনিশড উইথ ইট। ঠিক আছে, আমার এটা পড়া শেষ করে ফেলেছি, অর্থাৎ আমি এটা পড়া শেষ করে ফেলেছি বা আমার এটা পড়া শেষ হয়ে গেছে, এইরকম একটা ভাব দেখিয়ে তিনি যখন এটাকে একপাশে সরিয়ে রাখেন তখন কেউ সেটা ধার চায়, অর্থাৎ পড়বার জন্য কেউ সেটা ধার চায়। Perhaps someone would recognize his burial tie, which he always wore while traveling. ভ্রমণ করবার সময় তিনি যে ব্যারিয়াল ট্রাইটা সবসময় পরে থাকতেন, কেউ হয়তো সেটা চিনতে পারবে যে তিনি একজন ইংরেজের মতো জীবনযাপন করেন বা একটা হাই র্যাঙ্কের একজন অফিসার, সেটা বুঝতে পারবে দেখি। দ্য টাইমস তো রয়েছেই, তার সঙ্গে তার পোশাকটা রয়েছে, ব্যারিয়াল টাইটাও কিন্তু রয়েছে। দ্যাট উড ওপেন আ ভিস্তা লিডিং to a fairy land of Oxford College, masters, dons, tutors, boat racers and rugged matches. ঠিক আছে, সেটাই খুলে ধরতো তার কাছে অক্সফোর্ডের সেই রূপকথার দিগন্তগুলো, সেখানকার শিক্ষকদেরকে, সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের কথাগুলো, নৌকা প্রতিযোগিতা ও রাগার ম্যাচের কথাগুলো। ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেইল, যদি টাইমস এবং টাই এ দুটোও যদি কেউ না দেখতে পায়, ঠিক আছে, মনে করো কেউ দ্য টাইমসটা দেখলো না, তার ব্যারিয়াল টাইটা যদি দেখতে না পায়, স্যার মোহন উড কই হ্যায় ওকে টু বিয়ারে টু গেট হিজ স্কচ আউট। তখন স্যার মোহনলাল কি করে, কেউ আছো এই বলে হাঁক দেয় আর একটু স্কচ জাতীয় পানীয় সরিয়ে নিয়ে যেতে বলতেন, অর্থাৎ তাকে ডেকে বলতেন যে স্কচটা যেটা রয়েছে, যে স্কচটা সেটা সরিয়ে নিয়ে যাও। এর দ্বারা বোঝা যাবে যে সে সম্ভ্রান্ত এবং ইংরেজদের মতো ব্যবহার। ঠিক আছে, যদি টাই এবং খবরের কাগজ দ্য টাইমসও ব্যর্থ হয়, তবে তার এই যে কই হে ডেকে যে বিয়ারাকে যে স্কচের পাত্রটা নিয়ে যেতে বলতেন, এটাই কিন্তু সবার মনোযোগ আকর্ষণ করতে পারে। হুইস্কি নেভার ফেইল উইথ ইংলিশম্যান। ঠিক আছে, এটা সত্য যে হুইস্কি কখনো ইংরেজদের নজর এড়াতে পারে না। দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস। ঠিক আছে, তারপরেই আবার আরেকটা ইমপ্রেস করবার মতো জিনিস, ইংরেজদেরকে ইমপ্রেস করবার মতো জিনিস, সেটা হচ্ছে ইংল্যান্ডে তৈরি তার সেই সোনার সিগারেট কেসটা, যেটা সিগারেটে ভর্তি থাকে। সেই সিগারেটের পাত্রটা কোথাকার সিগারেট? ইংল্যান্ডের সিগারেট, ইংলিশ সিগারেটে কিন্তু সেটা ভর্তি থাকে। তো স্বাভাবিক কারণে ইংরেজরা বুঝতে পেরে যাবে যে ইংরেজদের মতো জীবনযাপন করে। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, বলছে ভারতে ইংরেজদের সিগারেট, হাউ অন আর্থ ডিড হি গেট দেম। অর্থাৎ এই যে আর্থ মানে এখানে পৃথিবী বোঝাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ পৃথিবী বলতে আমাদের এই ভারতে, ঠিক আছে, কি করে পেল সেটাই এখানে বোঝাতে চেয়েছেন লেখক। শিওর হি ডিড নট মাইন্ড। ওকে, শিওর হি ডিড নট মাইন্ড, অর্থাৎ এটা যদি কেউ চায় তাতেও কিন্তু তিনি কিছু মনে করবেন না, বা কিছু মনে করবেন না এটুকু কিন্তু নিশ্চিত, শিওর।
অ্যান্ড স্যার মোহন আন্ডারস্ট্যান্ডিং স্মাইল অফকোর্স হি ডিড নট। ঠিক আছে, এবং স্যার মোহনের কথাটা বুঝতে পারার হাসি নিশ্চয় এটা নয়। বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান অ্যাজ আ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড? বলছে কিন্তু তিনি কি কোনো ইংরেজকে ব্যবহার করে তার প্রিয় পুরনো ইংল্যান্ডের সঙ্গে যে তার যে সম্পর্ক স্থাপন বা সংযোগ, ঠিক আছে, সেটা কি করতে পারবেন আর কখনো? অর্থাৎ সেই রকম সংলাপ কি তার হবে কখনো? Those 5 years grey backs and groans and sport blazers and mixed doubles of dinners in courts in the nights at the Piccadilly. ঠিক আছে, পিকাডিলি, এই যে এগুলো রয়েছে, অর্থাৎ তিনি যে 5 বছর সেখানে ছিলেন, ধূসর ব্যাগ আর গ্রাউন্ডগুলি, সেখানকার খেলার পোশাকগুলো, মিক্সড ডাবল টেনিসের খেলা, তারপরে হচ্ছে ইনস অফ কোর্টের ভেতরে বসে রাত্রের খাবার খাওয়া এবং সেখানে পিকাডিলির গণিকাদের সঙ্গে রাত কাটানো। পিকাডিলি মানে হচ্ছে সেখানে যে গণিকা রয়েছে, মানে হচ্ছে খারাপ মহিলা রয়েছে, প্রস্টিটিউটস রয়েছে, তাদের সঙ্গে যে তার 5 বছরের রাত কাটানো, সেই কথাগুলো তিনি কি আর সংযোগ স্থাপন করতে পারবেন বা মনে করতে পারবেন? 5 years অফ দ্য ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ, তার এই যে 5টা বছরে তার কাটানো জীবনগুলো, সেই ঔজ্জ্বল্যময় গৌরবময় তার জীবনগুলো, ব্যস্ততম জীবনগুলো, ওয়ার্থ ফর মোর দ্যান দ্য 45 ইন ইন্ডিয়া, অর্থাৎ 45 বছর তিনি যে এই দেশে কাটিয়েছেন, স্বদেশে কাটিয়েছেন, ঠিক আছে, এই স্বদেশে কাটানো তার যে সময়গুলো, তার থেকে কার সঙ্গে কাটিয়েছেন? উইথ ড্রেটি ভালগার কান্ট্রিম্যান, অর্থাৎ সেই নোংরা অসভ্য দেশবাসী সঙ্গে কাটানো, উইথ সর্ডিড ডিটেইলস অফ দ্য রোড অফ সাকসেস, ঠিক আছে, অর্থাৎ সেই সাফল্যের পথে এগোনোর জন্য তিনি যে কুৎসিত মানুষদের সঙ্গে যে কাটিয়েছেন, দেশবাসীর সঙ্গে কাটিয়েছেন। অফ নকচুনাল ভিজিট টু দ্য আপার স্টোর, রাত্রিবেলা তার সেই ওপরের তলায় যাওয়া, অ্যান্ড দ্য অভেস্ট ওল্ড লক্ষ্মী স্পেলিং সোয়েট অ্যান্ড র অনিয়ন্স, যার এবং সেই মোটা বুড়ি লক্ষ্মী যার গা দিয়ে পেঁয়াজ এবং ঘামের গন্ধ, ঠিক আছে, এবং তার সঙ্গে যে তিনি যৌন ক্রিয়ায় লিপ্ত হতেন দোতলায় গিয়ে মিনিট খানেকের জন্য, তার থেকে অনেক বেশি দামি ছিল তার ওই 5টা বছর। ঠিক আছে, এখানে কম্পেয়ার করা হয়েছে তার সেই ইংল্যান্ডে থাকা 5 বছরটাকে, ঠিক আছে, যে এগুলোর থেকে অনেক ভালো ছিল তার সেই 5টা বছর ইংল্যান্ডে কাটানো। স্যার মোহনস থটস ওয়ার ডিস্টার্ব বাই দ্য বিয়ারার অ্যানাউন্সিং দ্য ইনস্টলেশনস অফ দ্য সাহেবস লাগেজ ইন দ্য ফার্স্ট ক্লাস কিউব নেক্সট টু দ্য ইঞ্জিন। সাহেবের মালপত্র ট্রেনের ইঞ্জিনের পরের একটা প্রথম শ্রেণীর কামরায় তোলা হয়ে গেছে, এই রকম ঘোষণা যখন শোনা গেল, ঠিক আছে, বেয়ারা যখন করলো, তখন তার যে এই যে চিন্তাভাবনাগুলো, তার যে মোহময় চিন্তাগুলো ছিল, তাতে ব্যাঘাত ঘটল, অর্থাৎ এই কথাগুলো যে তিনি রোমন্থন করছিলেন বা ভাবছিলেন, সেগুলোতে ডিস্টার্ব এসে পড়ল। স্যার মোহন ওয়াক টু হিজ কিউব উইথ আ স্টাডিড গেইট। স্যার মোহনলাল কি করলেন? স্যার মোহনলাল মাপা পদক্ষেপে, মানে একদম মেপে যে পদক্ষেপ ফেলা হয়, সেরকম পদক্ষেপে হেঁটে গিয়ে সেই কামরার মধ্যে ঢুকে গেলেন। হি ওয়াজ ডিসমেইড, তিনি সেখানে হতাশ হয়ে পড়লেন। ঠিক আছে, কেন হতাশ হয়ে পড়লেন? তার কারণ আছে, দেখো, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমপ্টি, কামরাটা ছিল ফাঁকা, এবং তিনি চাইছিলেন ইংরেজরা কেউ থাকুক, তার সঙ্গে গল্প করুক, সেই জন্য তিনি একটা হতাশ হলেন। With a sigh, sit down in a corner and open the copy of the Times and read it several times before. তিনি কি করলেন? এক কোণায় তিনি গিয়ে বসে পড়লেন এবং সেখানে আবার তিনি দি টাইমসের কপিটা বের করলেন, যেটা তিনি এর আগে বহুবার পড়েছেন, আবার তিনি বের করলেন। ওই যে প্রথমে বলা হয়েছে যে তিনি দেখাতে চাইছেন যে তিনি দ্য টাইমস পড়ছেন, সেই জন্য তিনি আবার বের করলেন ওখানে। স্যার মোহন লুকড আউট, ওকে, স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম, অর্থাৎ ভিড়ে ভর্তি যে প্ল্যাটফর্মটা, সেই দিকে তাকিয়েছিলেন স্যার মোহনলাল। হিজ ফেস লিট আপ অ্যাজ হি স 2 ইংলিশ সোলজার্স ট্রাডিং অ্যালং অ্যান্ড লুকিং ইন দ্য অল দ্য কম্পার্টমেন্টস ফর দ্য রুম। ঠিক আছে, যখন তিনি দেখলেন যে 2 জন সৈনিক কামরা খোঁজবার জন্য, অর্থাৎ কামরাতে আসন খোঁজবার জন্য, ঠিক আছে, আসন খোঁজবার জন্য যখন 2 জন সৈনিক এদিক ওদিক ঘোরাফেরা করছে, ঠিক আছে, বা দেখছেন, তখন তার মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠল। এইবার তিনি পেয়েছেন ইংরেজদের সঙ্গে কথা বলবার মতো ইংরেজদেরকে, ঠিক আছে, তো সেই তখন তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল।
দে হ্যাড দেয়ার হ্যাভারস্যাক স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাক অ্যান্ড ওয়াকড আনস্টেডিলি। ঠিক আছে, এইবার তাদের হ্যাভারস্যাকগুলো বা কাঁধের পেছনে ঝুলিয়ে রাখা হয়েছিল যে ব্যাগগুলো, ঠিক আছে, পিঠে ঝোলানো বড় বড় ব্যাগগুলো সৈনিকরা যেগুলো ব্যবহার করে, সেগুলো নিয়ে তারা টলমল পায়ে হাঁটছিল, আনস্টেডি মানে তাদের পাগুলো টলমল করছিল কোনো কারণে, এবং তারা এইভাবে হেঁটে আসছিলেন সেই পিঠে ব্যাগগুলো নিয়ে। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম। স্যার মোহনলাল স্থির করলেন যে তাদেরকে তিনি তার কামরাতে অভ্যর্থনা জানাবেন, ইভেন দো দে ওয়ার এন্টাইটেড টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস, যদিও সেই সৈনিকেরা কেবলমাত্র দ্বিতীয় শ্রেণীর কামরাতেই যেতে পারেন। তো যেহেতু মোহনলালের কামরাটা ফাঁকা আছে, সেই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে ওইজন দুইজন সৈনিককে তিনি তার কামরাতেই ডেকে নেবেন, যদিও তারা প্রথম শ্রেণীর কামরাতে যাবার কোনো অধিকার রাখে না, কারণ তাদেরকে সেকেন্ড শ্রেণীর কামরাতে অর্থাৎ সেকেন্ড ক্লাসে তাদেরকে যেতে হয় দ্বিতীয় শ্রেণীর কামরাতে। হি উড স্পিক টু দ্য গার্ড, তিনি এইবার প্রহরীর সঙ্গে বা গার্ডের সঙ্গে তিনি কথা বলে নেবেন এই বিষয়ে যে তিনি এদেরকে নিচ্ছেন এখানে। ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট অ্যান্ড স্ট্রাক হিজ ফেস থ্রু দ্য উইন্ডো। ঠিক আছে, এইবার কি করলেন, সৈনিকদের মধ্যে দুটো সৈনিক ছিলেন, একজন কি করলেন, কামরার শেষ পর্যন্ত এলেন এবং জানলা দিয়ে মুখ বের করে দিয়ে ভেতরটা তিনি দেখলেন। হি সার্ভেইড দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড নোটিস দ্য আনঅকুপাইড বার্থ। তিনি এবার কামরাটা ভালোভাবে দেখলেন এবং লক্ষ্য করলেন যে সেখানে ফাঁকা আসন রয়েছে। বার্থ মিনস হচ্ছে দ্য সিট অফ দ্য ট্রেন, ট্রেনের আসন ফাঁকা রয়েছে। ঠিক আছে, এইবার দেখো অ্যাড এ বিল। ঠিক আছে, অ্যাড এ বিল, হি শাউটেড ওয়ান অ্যাড এ। ঠিক আছে, অর্থাৎ চিৎকার করে বললেন বিল আগে, এটা আগে, অর্থাৎ আরেকটু আগে আসো। ঠিক আছে, মানে তার যে সঙ্গীটি ছিলেন অর্থাৎ আর একটা যে হচ্ছে সঙ্গী রয়েছেন, সেই সঙ্গীটিকে তিনি বললেন ইয়ার বিল, হি শাউটেড, অর্থাৎ জোরে চিৎকার করে বললেন ওয়ান ইয়ার। ঠিক আছে, ইয়ার বিল ওয়ান ইয়ার, অর্থাৎ আরেকটু আগে আরেকটু আগে। হিজ কম্পেনিয়ন কেম আপ, তার সঙ্গী এলেন, অলসো লুকড ইন, তিনিও ভেতরে তাকালেন, অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন, তারপর তারা দুজনাই স্যার মোহনলালের দিকে তাকালেন। গেট দ্য নিগার আউট, হি মার্টার্ড। ঠিক আছে, উইথ হিজ কম্পেনিয়ন, অর্থাৎ তিনি কি করলেন, তার সঙ্গীর সঙ্গে থাকা অর্থাৎ সঙ্গীটিকে তিনি বললেন, ঠিক আছে, বিড়বিড় করে বললেন যে এই কালা আদমিটিকে বের করে দাও। ভারতীয়দেরকে কালা আদমি বলা হতো, ঠিক আছে, অর্থাৎ ইংরেজরা কালা আদমি বলে, তাই বলে এই কালা আদমিটিকে বাইরে বের করে দাও। তাহলে দেখো, যে ইংরেজদের সঙ্গে কথা বলবার জন্য স্যার মোহনলাল এতটা ব্যাকুল, এতটা ব্যগ্র হয়ে রয়েছে, সেই ইংরেজরা তাকে কালা আদমি বলে সম্বোধন করলো, যেহেতু তিনি একজন ভারতীয়। ঠিক আছে, যতই তিনি শিক্ষিত হন, যতই তার ভাষা ভারতীয় হোক না কেন, অক্সফোর্ডের মতো, তাই কিন্তু ভারতীয় হিসেবেই তারা গণ্য করলো। দে ওপেন দ্য ডোর অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং অ্যান্ড হাফ প্রোটেস্টিং স্যার মোহন। ঠিক আছে, তারা দরজা খুললো, তারপরে আধা হাসি আর আধা প্রতিবাদী স্যার মোহনলালের দিকে তারা ভিড়ে তাকালো। ওকে, রিজার্ভড ইয়েল্ড বিল, সংরক্ষিত রাগে চিৎকার করে উঠল বিল। বিল তাহলে আমরা পেলাম দ্য নেম অফ দ্য ওয়ান অফ দ্য সোলজার, অর্থাৎ একটা সৈনিকের নাম হচ্ছে বিল। তিনি চিৎকার করে উঠলেন, রাগে বললেন সংরক্ষিত। জনতা রিজার্ভ আর্মি ফৌজ, এক্সপ্লেন জিম পয়েন্টিং টু হিজ খাঁকি শার্ট, অর্থাৎ সৈন্য ফৌজদের জন্য তিনি চিৎকার করে বললেন এবং তার খাঁকি জামাটা দেখালেন, অর্থাৎ আমরা সৈন্য, আমাদের জন্য এরকম কামরা থাকতে পারে, তোমাদের জন্য রিজার্ভ হবে, এরকম একটা বোঝাবার চেষ্টা করলেন। কিন্তু একজন একদম যাও, গেট আউট, বললো একদম যাও, বেরিয়ে যাও। আই সে শিওরলি, প্রোটেস্টেড স্যার মোহন ইন ইজ অক্সফোর্ড অ্যাকসেন্ট। ঠিক আছে, অর্থাৎ মোহনলাল এবার কী করলেন, আমি বলছি নিশ্চয়, স্যার মোহন তার অক্সফোর্ডীয় ইংরেজিতে উচ্চারণ করে প্রতিবাদ করলেন, অর্থাৎ তার অক্সফোর্ডের যে ইংরেজি ভাষা সেই রকম ভাষায় তিনি প্রতিবাদ করতে লাগলেন। দ্য সোলজার পজ, সঙ্গে সঙ্গে সৈনিক দুটো থেমে গেল। কেন? কারণ ওই যে ইংরেজিটা অক্সফোর্ডের মতো শুনতে লাগলো, ইংল্যান্ডের মতো লাগলো, তাই থামলো। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, এটা তো প্রায় ইংরেজির মতো শুনতে লাগলো। বাট দে নিউ দ্য বেটার দ্যান দ্য ট্রাস্ট দেয়ার। ঠিক আছে, অর্থাৎ ইনভেরিয়েটেড ইয়ার্স, কিন্তু মাতাল অবস্থায় তারা তাদের কানকেও বিশ্বাস করতে চাইল না। দ্য ইঞ্জিন হুইসেল অ্যান্ড দ্য গার্ড ওয়াভ হিজ গ্রিন ফ্ল্যাগ। এইবার কি হলো, এইবার দেখো ইঞ্জিনে বাঁশিটি বাজলো আর গার্ড মশাইরা তাদের সবুজ পতাকাটা নাড়তে লাগলেন, মানে এইবার ট্রেন চলতে শুরু করবে। ঠিক আছে, এটা আমরা দেখছি যে ট্রেন এবার চলতে শুরু করছে। দে পিকড আপ স্যার মোহন সুটকেস, তারা কি করলো, মোহনের সুটকেসটা তুলে নিল অ্যান্ড ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম, ছুঁড়ে ফেলে দিল প্ল্যাটফর্মের ওপরে। দেন
ফলোড হিজ থার্মোস ফ্ল্যাক্স, তারপরে তার থার্মোস ফ্ল্যাক্সটাকে তুলে নিল, তার ব্রিফকেসটাকে তুলে নিল, তার বেডিংটাকে তুলে নিল, তার টাইমসটাকে তুলে নিল। স্যার মোহন ওয়াজ লিভেড উইথ রেজ, ঠিক আছে, রেগে লাল হয়ে গেলেন এবার স্যার মোহনলাল, অর্থাৎ তার প্রত্যেকটা জিনিস যেগুলোকে নিয়ে তিনি গর্ব প্রকাশ করতেন, দ্য টাইমস সব থেকে বেশি গর্ব প্রকাশ করতেন, সেটাকেও তারা তুলে নিল, নিয়ে ফেলে দিল। ঠিক আছে, প্রিপাস্টেরাস হি শাউটেড হোরাস উইথ অ্যাঙ্গার, অর্থাৎ তিনি রেগে গিয়ে যেন ফেঁসে একটা কণ্ঠস্বরে বলে যেতে লাগলেন, অন্যায় অন্যায়। আই শ্যাল হ্যাভ ইউ অ্যারেস্টেড গার্ড, অর্থাৎ আমি তোমাদের গ্রেপ্তার করাবো, ঠিক আছে, অর্থাৎ পুলিশদেরকে ধরিয়ে দেবো, গার্ড মশাই বলে চিৎকার করে উঠলেন। বিল অ্যান্ড জিম পজড এগেইন, বিল আর জিম আবার থামলো, কিছুক্ষণের জন্য আবার থামলেন। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, এটা তো ইংরেজির মতো শুনতে লাগছে। বাট ইট ওয়াজ টু মাচ ফর কিংস ফর দেম, ঠিক আছে, বলছে ইংরেজদের মতো শুনতে লাগুক না কেন, তবে ওদের কাছে ওটা বড্ড বেশি রাজার মুখের ভাষা, অর্থাৎ ইংরেজিটা রাজাদের মুখের ভাষা, এরকম ভারতীয়র মুখে তারা কিন্তু শুনতে চান না, তো সেই জন্য তারা সেটাকে বিশ্বাসও করলেন না। কিপ ইউর রুডি মাউথ শাট, বলছে তোমার এই নোংরা মুখটা বন্ধ করে রাখো তো, অর্থাৎ তোমার এই মুখটাকে লাল হয়ে গেছিল যে মুখটা, ঠিক আছে, অর্থাৎ সেই লাল মুখটা, নোংরা মুখটাকে বন্ধ রাখো তো। অ্যান্ড জিম স্টাক মোহনলাল ফ্ল্যাট অন হিজ ফেস, এবং এই কথা বলে জিম মোহনলালের মুখে একটা জোরে চড় কষিয়ে দিল। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ, আর এক ধরনের ট্রেনটা সংক্ষিপ্ত হুইসেল দিল এবং ট্রেনটা চলতে শুরু করলো। দ্য সোলজার্স কট স্যার মোহন বাই আর্মস, এবার সৈন্যরা কী করলো, মোহনলালকে হাত ধরে ফেলে দিল, ঠিক আছে, কোথায় ফেলে দিল দেখো, বাইরে রয়েছে, ফ্লাং হিম আউট দ্য ট্রেন, অর্থাৎ হাত দুটো ধরে ছুঁড়ে ফেলে দিল ট্রেনের বাইরে তাকে। ঠিক আছে, হি রিলড ব্যাকওয়ার্ডস, ট্রিপড অন হিজ বেডিং অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস, তার বিছানাপত্র পার হয়ে এসে তিনি পড়লেন একদম সুটকেসটার ওপরে। টুডল, উফ, স্যার মোহন's feet were glued to the earth and he lost his speech, স্যার মোহনলালের পা দুটো আটকে গেল মাটিতে এবং তিনি নির্বাক হয়ে রইলেন। হি stared at the lighted window of the train and going past him in quickening tempo, এবার মোহনলাল কি করলেন, স্থির করে ট্রেনের আলোকিত জানলার দিকে তাকিয়ে রইলেন, ঠিক আছে, এবং ট্রেনটা প্রচণ্ড গতিতে চলে যাচ্ছে তারই পাশ দিয়ে। The tail end of the train appeared with a red light and the guards standing in the open doorway with the flag in his hands, তিনি দেখলেন কি, ট্রেনের শেষ অংশটা যেখানে লাল আলোটা থাকে সেটা দেখতে পাওয়া গেল এবং গার্ড মশাইরা হাতে পতাকা নিয়ে ফাঁকা দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে। In the interclass general compartment was Lakshmi, fair and fat, whose the diamond nose ring glistened against the station lights. তৃতীয় শ্রেণীর কামরাতে বসেছিল লক্ষ্মী, সুন্দর এবং মোটাগাটা, এবং স্টেশনের আলোতে তার নাকছাবিটা যেন ঝকমক করতে লাগলো, সেই হীরের নাকছাবিটা। হার মাউথ ওয়াজ ব্লোটেড উইথ দ্য বিটেল স্যালিভা, তার মুখে তখন পানের পিকে ভর্তি, অর্থাৎ পানের যে রসটা রয়েছে, যেটাতে পানের পিক বলা হয়, সেটাতে তার মুখটা ভর্তি হয়ে রয়েছে। হুইচ শি হ্যাড বিন স্টোরিং আপ টু স্পিড অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার্ড দ্য স্টেশন, অর্থাৎ ট্রেনটা যেই স্টেশন থেকে বেরিয়ে যাবে তখনই তিনি সেটা থু করে ফেলে দেবেন, সেই জন্য তিনি মুখের মধ্যে সেটা জমা করে রেখেছেন। অ্যাজ দ্য ট্রেন sped past the lighted part of the platform, Lady Lal spat and sent a jet ray of dribble flying across like a dirt. ট্রেনটা যেই গতিটা বাড়িয়ে দিল আর প্ল্যাটফর্মের আলোকিত অংশটা যেই পার হয়ে গেল, লেডি লাল কি করলো, পানের রসটা ফেলে দিল, পানের পিকটা ফেলে দিল, আর লাল রঙের সেই যে রসটা, পিকটা, সেটা কেমন হলো, একেবারে রকেটের মতো, জেটের মতো, মানে ধারার মতো, কি করলো, তীরের মতো উড়ে দিকে গেল শূন্যে। তাহলে দেখো, এই যে পানের পিকটা বা সেই যে থুতুটা যেন মনে হচ্ছে যেন একেবারে মোহনলালের মুখেই পড়ল, যে মোহনলাল তার স্ত্রীকে অশিক্ষিত বর্বরের মতো গণ্য করত, যাকে সে কখনো দেখতে পেত না, সেই কিন্তু ট্রেন থেকে চলে গেল, অর্থাৎ ট্রেনে করে চলে গেল। কিন্তু যে নিজেকে ইংরেজ বলে গর্ব করত, অর্থাৎ ভারতীয় হয়েও ইংরেজদের মতো নিজেকে রীতিনীতিগুলোতে অভ্যস্ত করে তুলেছিল,
সেও কিন্তু শেষ পর্যন্ত প্ল্যাটফর্মে পড়ে রইল। অর্থাৎ যার যেমন কর্ম তার তেমন ফল, অ্যাকর্ডিং টু গীতা এখানে দেখানো হয়েছে। অর্থাৎ মোহনলাল যেমন কর্ম করেছে, নিজের ভারতীয়দেরকে, নিজের স্ত্রীকে, নিজের স্ত্রীর আত্মীয়দেরকে অবমাননা, অবহেলা, নির্যাতন করেছে যেভাবে, ঠিক সেই রকম ফলটাই কিন্তু সে পেয়েছে। সেই জন্যই গল্পের নামকরণটা কর্ম, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বলা চলে। ঠিক আছে, আশা করছি তোমরা ভিডিওটা দেখে টেক্সটটা তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এরকম গ্রামার, রাইটিং স্কিল এবং তোমাদের টেক্সচুয়াল যে সমস্ত টেক্সটগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যেও শেয়ার করবে, আর একটা লাইক অবশ্যই করবে। তাতে কিন্তু আমার এই যে তোমাদের লাইকটা, এটা কিন্তু আমাকে যথেষ্ট ইন্সপায়ার করে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ এ গুড ডে। টাটা।